সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। উত্তর গাজার আল শুজাইয়া এবং দক্ষিণের রাফায় যখন প্রচণ্ড যুদ্ধ চলছে, তখন মধ্য গাজার খান ইউনিস থেকে লোকজনকে সরে যেতে বলেছে ইসরায়েলি বাহিনী। এই পরিস্থিতিতে বিরামহীন হামলায় দখলদার সেনাদের নাভিশ্বাস তুলছেন গাজার যোদ্ধারা। আরও বহু সেনার রক্ত ঝরেছে। লেবাননে ইসরায়েলের সর্বাত্মক হামলার শঙ্কার মধ্যে আরও ব্যাপক পরিসরে উত্তর ইসরায়েলে আঘাত এনেছে হিজবুল্লাহ। জ্বলছে অনেক ইহুদি বসতি। ইসরায়েলি মিডিয়া বলছে বৈরুতের বিরুদ্ধে যুদ্ধে গেলে লজ্জাজনক পরাজয় ঘটতে পারে তেল আবিবের। এদিকে ৩ শয়তানের 4টি জাহাজে সরাসরি আঘাত এনেছে হুথিদের ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনী এমন ভয়াবহ পরিস্থিতিতে পড়েনি বলে মন্তব্য করেছেন লোহিত সাগর থেকে পালিয়ে যাওয়া মার্কিন ডিস্ট্রয়ারের ক্যাপ্টেন। আল মায়দিনের খবরে বলা হয়, গাজা উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধারা টানা 269 দিনের মতো ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ অব্যাহত রেখেছেন। সোমবার যুদ্ধ কেন্দ্রীভূত ছিল গাজা সিটি এবং উপত্যকার দক্ষিণ অংশে। ফিলিস্তিনিদের অবিরাম হামলায় এদিন বহু ইসরায়েলি সেনা নিহত এবং আহত হয়েছেন। তাদের সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাজা থেকে আল মায়দিনের প্রতিনিধি জানান, প্রতিরোধ যোদ্ধারা গাজা সিটির সালাদিন স্ট্রিটের দিকে ইসরায়েলি বাহিনীর আবার অগ্রসর হওয়ার চেষ্টা সক্রিয়ভাবে প্রতিহত করছেন। একই সঙ্গে আল শুজাইয়াতে দখলদার বাহিনীর সঙ্গে তীব্র গেরিলা যুদ্ধে লিপ্ত হন তারা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, এই এলাকার পাশে তাদের যোদ্ধারা শাওয়াজ আইইডির মাধ্যমে 2টি ইসরায়েলি মার্কাভা 4 ট্যাঙ্কে আঘাত করেন। তাছাড়া তারা টিভিসি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আল শুজাইয়ার একটি বাড়িতে প্রবেশ করা ইসরায়েলি সেনাদের ওপর হামলা করেন। এতে বেশ কয়েকজন সেনা নিহত হন বলে নিশ্চিত করেছে আল কাসাম। গ্রুপটি এদিন আল শুজাইয়ায় অনুপ্রবেশ করা ইসরায়েলি সাঁজোয়া যানগুলোকে আঘাত করার ফুটেজ প্রকাশ করে। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের সামরিক শাখা আবু আলী মুস্তফা ব্রিগেড সোমবার আল শুজাইয়ায় ইসরায়েলি সেনাদের উপর মর্টার হামলা চালান। আল-আকসা মার্টার্স ব্রিগেডস জানিয়েছে, সেখানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হন তাদের যোদ্ধারা। উপত্যকার উত্তরাংশের পাশাপাশি দক্ষিণের রাফা শহরের সাবুরা শরণার্থী শিবির এবং সাউদি এলাকায়ও অগ্রসরমান দখলদার বাহিনীর উপর হামলা চালিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। আল কাসাম জানিয়েছে, তাদের যোদ্ধারা তাল আল সুলতান এলাকায় 2টি আইইডির বিস্ফোরণ ঘটিয়ে একটি মার্কাভা 4 ট্যাঙ্ক ধ্বংস করেন। এর আগে তারা রাফার পূর্বে ববিফাঁদযুক্ত একটি ভবনে ইসরায়েলি বাহিনীকে আসতে প্রলুব্ধ করেন। সেনারা ভবনে ঢোকার সঙ্গে সঙ্গে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে সব সেনা নিহত এবং আহত হন। ইসরায়েলি মিডিয়া নিশ্চিত করেছে, রাফার ওই ফাঁদযুক্ত ভবন ধ্বংস হয়ে ভেতরে অনেক সেনা আটকা পড়েছেন। তারা প্রাণহানির তথ্য গোপন করে স্বীকার করেন, হামলায় অনেক সেনা আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, রাফার ওয়েস্টার্ন সিমেট্রির কাছে সেনাদের সঙ্গে প্রচণ্ড লড়াইয়ের সময় তারা একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কে আরপিজি দিয়ে আঘাত হানেন। আমিতাই সামরিক ঘাঁটিতে দখলদারদের ওপর বিপুল পরিমাণ 107mm রকেট নিক্ষেপ করেন তারা। কুদসের যোদ্ধারা সোমবার দক্ষিণ পশ্চিম রাফায় বেশ কিছু ইসরায়েলি সামরিক যানে কয়েকটি এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ এবং অগ্রসরমান সেনাদের ওপর মর্টার শেলের ব্যারেজ নিক্ষেপ করেন। তাছাড়া তারা গাজা ইনভেলপের কিসুফিম, ইন হাসলোসা, নিরিম, সুফা ও হিলোথ বসতিতে বড় ধরনের রকেট হামলা চালান। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, ইন হাসলোসা এবং কিসুফিমে 20টি রকেট শেলের একটি অভূতপূর্ব ব্যারেজ নিক্ষেপ করা হলে সেখানে সাইরেন বাজানো হয়। এদিকে গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে টানেল বিস্ফোরণে 1 সেনা নিহত এবং 10 সেনা গুরুতর আহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, ফিলিস্তিনের সমর্থনে এবং লেবাননে হামলার জবাবে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুগুলোতে নতুন করে সিরিজ হামলা চালিয়েছেন তারা। সোমবার তাদের বহু আর্টিলারি শেল অধিকৃত কফর সুবা হিলসের আল সামাকা সাইটে সরাসরি আঘাত হানে। কফর গিলাদি, মেতুলা, রামত নাফতালি ও দোভিভ বসতিতে সেনাদের অবস্থান নেওয়া 4টি বাড়িতে আঘাত করেন তারা। এতে নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটে। হিজবুল্লাহর আর্টিলারি শেলের আঘাতে এদিন মায়ান বারুচ সাইটে আগুন ধরে যায়।
চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এদিকে দক্ষিণ লেবাননের জুয়াইয়া, আইতা আল শাব ও কফর কেলায় হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো। ইসরায়েলের কয়েকটি ড্রোন আঘাত করে আইতারুন এবং মারওয়াহিন শহরে। এ সময় কফর সুবার উপকণ্ঠে আর্টিলারি শেলও নিক্ষেপ করে ইসরায়েল। এদিকে তেল আবিব থেকে প্রকাশিত দৈনিক হারেতস লেবাননের বিরুদ্ধে সম্ভাব্য সর্বাত্মক যুদ্ধের ব্যাপারে তেল আবিবের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে লিখেছে, হিজবুল্লাহর সঙ্গে ব্যাপক ভিত্তিক যুদ্ধ হলে ইসরায়েল নিশ্চিতভাবে পরাজিত হবে। লেবাননের সঙ্গে যুদ্ধের ফলাফল সম্পূর্ণ পরাজয় শিরোনামে একটি সংবাদ বিশ্লেষণে সীমান্ত পরিস্থিতিকে অত্যন্ত জটিল আখ্যায়িত করে পত্রিকাটি লিখেছে। এমনকি সেরকম কোনো সীমিত পর্যায়ের অভিযানের ফলেও উত্তেজনা ভয়ানকভাবে বেড়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। হারেতস আরও লিখেছে, ইসরায়েলের সামরিক পদক্ষেপের যে জবাব হিজবুল্লাহ দেবে তাতে যুদ্ধ আর অল্প পর্যায়ে সীমিত থাকবে না, বরং ভয়াবহ আকার ধারণ করবে। সেক্ষেত্রে ইসরায়েলের কৌশলগত অবকাঠামোতে হিজবুল্লাহর হামলা হবে এবং যুদ্ধের প্রথম ধাক্কায় ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে। এদিকে আরেক ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ লিখেছে, হিজবুল্লাহর কাছে উচ্চ ক্ষমতাসম্পন্ন সামরিক সরঞ্জাম ও অত্যন্ত বিপজ্জনক সামরিক প্রযুক্তি রয়েছে। লেবানন সীমান্ত দিয়ে ইসরায়েলের নির্বিঘ্নে শত শত ড্রোন ঢুকে পড়ার ঘটনায় প্রমাণিত হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন মোকাবেলা করতে সক্ষম নয়। ইসরায়েলের আলমা রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টার জানিয়েছে, জুনে উত্তর ইসরায়েলে 288 দফা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হিসাব অনুযায়ী এই মাসে প্রতিদিন গড়ে 9.6টি হামলা চালানো হয়। এই হামলার সংখ্যা ছিল মে মাসের তুলনায় সামান্য কম। মে মাসে মোট 320 দফা হামলা চালানো হয়েছিল। সেন্টারের সাপ্তাহিক ওভারভিউতে বলা হয়, 11 জুন হিজবুল্লাহর সাদার্ন ফ্রন্টের নাসের ইউনিটের কমান্ডার তালেব সামি আবদুল্লাহ গুপ্ত হত্যার শিকার হওয়ার পর জুনের মাঝামাঝিতে হিজবুল্লাহর হামলার সংখ্যা বেড়ে গেলেও ঈদুল আজহার সময় হামলার সংখ্যা কিছুটা কমিয়ে দেন তারা। তবে জুনে হামলার সংখ্যা কম হলেও তীব্রতা ছিল বেশি। এ সময় 144টি ট্রাজেক্টরি ফায়ার হয়েছে মে মাসে, যার সংখ্যা ছিল 139। তাছাড়া অ্যান্টি এয়ারক্রাফট অস্ত্রের মাধ্যমে হামলা হয়েছে 6 বার। এর মধ্যে 10 জুনের হামলায় ইসরায়েলি হার্মিস 900 ড্রোন ভূপাতিত করা হয়। প্রতিবেদন অনুযায়ী জুনে তৃতীয় বৃহত্তম সংখ্যক হামলা চালায় হিজবুল্লাহ। যুদ্ধ শুরুর পর সবচেয়ে বেশি হামলা হয়েছে মে মাসে। দ্বিতীয় সর্বোচ্চ হামলা হয় গত ডিসেম্বরে। এ সময় ইসরায়েলে মোট 301 বার হামলা চালান লেবানিজ যোদ্ধারা। 8 অক্টোবর হামলা শুরুর পর হিজবুল্লাহ ইসরায়েলে মোট 2295 বার হামলা চালিয়েছে বলে উল্লেখ করে আলমা রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টার। রয়টার্সের খবরে বলা হয়, জার্মানির রাষ্ট্রীয় এয়ারলাইন্স লুফথানসা রাতের বেলায় লেবাননের রাজধানী বৈরুতের সমস্ত ফ্লাইট স্থগিত করেছে। এই সিদ্ধান্তের আওতায় রাতের বেলায় বৈরুত অভিমুখে কিংবা বৈরুত থেকে জার্মানি অভিমুখে সমস্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। জার্মান এয়ারলাইন্স জানিয়েছে, আগামী 31 জুলাই পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। লুফথানসা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সও ঘোষণা দিয়েছে, তারা জুলাইয়ের শেষ পর্যন্ত বৈরুতের সমস্ত রাত্রিকালীন ফ্লাইট স্থগিত করে দিনের বেলায় পরিচালনা করবে। ইসরায়েল সম্প্রতি লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসনের হুমকি দিয়েছে। এমনকি ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো কয়েকদিন আগে লেবাননের ওপর আগ্রাসন চালানোর বিষয়ে মহড়া পরিচালনা করেছে। এই প্রেক্ষাপটে জার্মান এবং সুইস বিমান কোম্পানি ফ্লাইট পরিচালনার শিডিউলের রদবদলের এই ঘোষণা দিল। সিনহুয়ার খবরে বলা হয়, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মালিকানাধীন 4টি জাহাজে একযোগে হামলা চালানোর কথা ঘোষণা করেছে ইয়েমেনের হুথি আনসারাল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। তারা ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে 3 শয়তান বলে উল্লেখ করেন। সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার এক বিবৃতিতে বলেন, আরব সাগরে ইসরায়েলি জাহাজ MSC ইউনিফিক লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে প্রথম অভিযান চালানো হয়। ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে জাহাজে আঘাত হানে। মুখপাত্র বলেন, লোহিত সাগরে মার্কিন তেল ট্যাঙ্কার ডেলোনিক্সকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে দ্বিতীয় হামলা চালানো হয়। লোহিত সাগরে মার্কিন জাহাজের বিরুদ্ধে চলতি সপ্তাহে এটি ছিল হুথিদের দ্বিতীয় হামলা। তৃতীয় হামলাটি ভারত মহাসাগরে ব্রিটিশ ল্যান্ডিং জাহাজ অ্যানভিল পয়েন্টকে লক্ষ্য করে চালানো হয় বলে জানিয়েছে ইয়েমেনের সেনা মুখপাত্র। তিনি বলেন, ওই জাহাজেও বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যেগুলো নিখুঁতভাবে সরাসরি জাহাজে আঘাত হেনেছে। ভূমধ্যসাগরে লাকি সেলন নামের আরেকটি জাহাজে ইয়েমেনের সশস্ত্র বাহিনী চতুর্থ হামলা চালায় বলে জানান ইয়াহিয়া সারি। তবে জাহাজটি
তিন শয়তানের ঠিক কোন দেশের মালিকানাধীন তা তিনি উল্লেখ করেননি। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এসব হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেন হুথিদের মুখপাত্র। তিনি বলেন, যতদিন গাজায় মার্কিন সমর্থিত ইসরায়েলি গণহত্যা বন্ধ না হবে ততদিন তিন শয়তানের জাহাজগুলোর পাশাপাশি ইসরায়েলি বন্দর অভিমুখী সব জাহাজে হামলা চালিয়ে যাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। জর্ডানের রয়টার নিউজ জানিয়েছে, গাজার জনগণের বিরুদ্ধে গণহত্যামূলক নীতি অনুসরণের মূল পরিকল্পনাকারী এবং ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান জানিয়েছে জাতিসংঘ একজন শীর্ষ কর্মকর্তা। স্মোট্রিচ হচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উগ্র ডানপন্থী সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিত্ব, যিনি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোর বিরোধী এবং সম্প্রতি তিনি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের নির্মূল করার আহ্বান জানিয়েছেন। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সিস্কা আলবানিজ বলেন, তিনি বুঝতে পারেন না কেন আইসিসির প্রধান কৌশলী এখনও স্মোট্রিচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেননি। আলবানিজ সুস্পষ্ট করে বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধের মূল পরিকল্পনাকারীদের একজন হলেন স্মোট্রিচ। আল জাজিরা জানিয়েছে, গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকাগুলো থেকে ফিলিস্তিনিদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এরপর ইউরোপিয়ান হাসপাতাল থেকে শত শত ফিলিস্তিনি রোগী অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। সেখানকার তাঁবুর ক্যাম্পগুলো খালি হয়ে গেছে। খান ইউনিসের পূর্বাঞ্চলের একটি বাড়িতে ইসরায়েলি বাহিনী গোলা নিক্ষেপ করলে একজন নিহত হন। রাফা এবং উত্তর গাজার সুজাইয়ার আশেপাশের ভয়ঙ্কর যুদ্ধের ফাঁদে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকরা যখন আটকা পড়েছেন, তখনই খান ইউনিস থেকে গণহারে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। এদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্ত আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া আল জাজিরাকে বলেছেন, গাজার মানুষে ইসরায়েলি কারাগারগুলো ভরে গেছে, তাদেরকে প্রায় প্রতিদিন নির্যাতন করা হচ্ছে। তিনিও নির্যাতনের শিকার হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 7 অক্টোবর গাজার ইসরায়েলি হামলার পর থেকে সোমবার পর্যন্ত অন্তত 37,900 ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশ নারী এবং শিশু। রয়টার্স জানিয়েছে, নির্বাচনের আগে সর্বোচ্চ আদালত থেকে বড় ধাক্কা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ও ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। প্রেসিডেন্ট থাকাকালে নেওয়া কিছু পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাচ্ছেন তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মার্কিন সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত দিয়েছেন। আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম সাবেক কোনো প্রেসিডেন্টকে অপরাধের অভিযোগ থেকে দায় মুক্তি দেওয়ার প্রশ্নে সিদ্ধান্ত দিলেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের 9 সদস্যের বেঞ্চের 6 জনই ট্রাম্পের দায়মুক্তির পক্ষে ছিলেন, বিপক্ষে ছিলেন 3 জন। সিদ্ধান্ত অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে সংবিধানের অধীনে ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছেন সেগুলোতে দায়মুক্তি পাবেন। 2020 সালের নির্বাচনে তাকে হারিয়ে জয় পান বাইডেন। ট্রাম্পের বিরুদ্ধে করা একটি মামলায় সরকারি কৌশলীরা অভিযোগ এনেছেন, ওই নির্বাচনের ফল বদলাতে হস্তক্ষেপ করেছিলেন ট্রাম্প। পরে 6 জানুয়ারি ক্যাপিটালে হামলার পেছনেও উস্কানি দিয়েছিলেন তিনি। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের কারচুপির ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগকে যে নির্দেশ ট্রাম্প দিয়েছিলেন তা প্রেসিডেন্ট হিসেবে তার দাপ্তরিক কাজের মধ্যে পড়ে। এছাড়া বাইডেনের জয়কে স্বীকৃতি না দিতে তৎকালীন ভাইস প্রেসিডেন্টকে যে নির্দেশ দিয়েছিলেন তাও তার সাংবিধানিক ক্ষমতার আওতায় ছিল। ক্যাপিটালের দিকে যাত্রা করতে 6 জানুয়ারি সমর্থকদের প্রতি দেওয়া ট্রাম্পের নির্দেশও ছিল তার এখতিয়ারের মধ্যে। এর আগে 6 জানুয়ারির ঘটনা থেকে সুরক্ষা পেতে নিম্ন আদালতে আবেদন করেছিলেন ট্রাম্প। তার ওই আবেদন খারিজ হয়। সুপ্রিম কোর্টের সর্বশেষ সিদ্ধান্তের মধ্য দিয়ে নিম্ন আদালতের সেই আদেশ বাতিল হয়ে গেল। একই সঙ্গে মামলাটি আরও পর্যালোচনার জন্য নিম্ন আদালতে পাঠানো হবে বলে সিদ্ধান্ত জানিয়েছেন প্রধান বিচারপতি। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে স্পষ্ট হয়েছে, নভেম্বরের আগে ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপ ও ক্যাপিটলে হামলা সংক্রান্ত মামলার তেমন অগ্রগতি হবে না। আর তিনি ক্ষমতায় এলে এই মামলায় বিচার বন্ধের চেষ্টা করতে পারেন, এমনকি নিজেকে ক্ষমা করেও দিতে পারেন। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। এ নিয়ে সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, আমাদের গণতন্ত্র ও সংবিধানের জন্য এটি বড় জয়। অন্যদিকে আদালতের সিদ্ধান্তে মোটেও সন্তুষ্ট নন বাইডেন। একে বিপজ্জনক নজির উল্লেখ করে তিনি বলেন, এই দায়মুক্তি যুক্তরাষ্ট্রের জনগণের জন্য ক্ষতির কারণ হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।